আপনাকে আমি সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা সহকারী বানিয়ে দেব, কিন্তু এখানে কিছু খরচের বিষয় আছে, আমাদের খরচাপাতি দিতে হবে। আমি তাদেরকে জানাই আমার কাছে কোনো ক্যাশ ক্যাপিটাল নাই। ওই সময় তারা আমাকে বলেন ক্যাশ না থাকলে আমি যেন আমার ব্যাংকের চেকের স্বাক্ষর করে দিই, কিন্তু আমি জানাই আমার ব্যাংকেও টাকা নেই। তখন তারা অস্ত্র দেখিয়ে তাদের মধ্যে দুইজন আমার চেয়ারের পেছনে দাঁড়িয়ে বলেন, আপনি বিপদে পড়বেন, এখানে মব সৃষ্টি হবে, আপনার বাড়ি কিন্তু গোপালগঞ্জ, সমন্বয়কদের দিয়ে আপনাকে গণপিটুনি দেওয়া হবে। এসব কথা বলে জোরপূর্বক 12টি চেকের পাতা স্বাক্ষর করিয়ে নেয় জাদু মিয়া ও তার দল। এ সময় ভয়ে ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়ি আমি। ফলে চেকগুলোতে তারা তাদের মতো করে টাকার অঙ্ক বসিয়ে নেয়। চেকগুলোর স্বাক্ষরেও একটির সঙ্গে অন্যটির তেমন মিল নেই। এছাড়া কোনো কোনো চেকে টাকার পরিমাণ কথা এবং অঙ্কে মিল নেই। একটা ফেরত চেক পেয়েছি আমি জাদু মিয়ার কাছ থেকে, ওটা আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। এসব ঘটনার এক সপ্তাহ পর জাদু মিয়া ও তার দল আবারও আমার কাছে এসে মবের ভয় দেখায়, বলে আপনি এসব কথা কাউকে বলবেন না, বললে আপনি নিজেই বিপদে পড়বেন। আমি যেন পুলিশের কাছে না যাই, কারণ থানা পুলিশ সবই তাদের, তাই তাদের কথা না মানলে আমাকে সমন্বয়ক দিয়ে মবের মধ্যে ফেলে দিবে। শেষে তারা বলে আমাদেরকে কিছু খরচের টাকা দিলে আপনার চেক ফেরত দিব। তখন তারা 15 লাখ টাকা দাবি করে। আমি এত টাকার ব্যবস্থা করতে পারবো না বললে তখন আমাকে প্রাণনাশের হুমকি দেয়। শেষে আমি আতঙ্কে আত্মীয় স্বজনদের থেকে ধার নিয়ে জাদু মিয়া এবং তার গ্রুপটিকে বিভিন্ন সময়ে 15 লাখ টাকার বেশি প্রদান করি। পরে জাদু মিয়া আমাকে একটি চেক ফেরত দেয়। এই 15 লাখ টাকা দেওয়ার পর একটা চেক ফেরত দেয়, সেই চেকটা আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। পরবর্তীতে দেশের একটি বেসরকারি টেলিভিশন আমার এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। ওই টেলিভিশন সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম চেকগুলোতে তারা 200 কোটি টাকা বা তারও বেশি পরিমাণ লিখে নিয়েছে। অতীতে জাদু মিয়া চেকগুলোকে সাংবাদিকদের দিবেন বলেও আমাকে হুমকি দিয়েছে, বিনিময়ে 50 লাখ টাকার দাবি করে। আমি টাকা দিতে রাজি না হলে চেকগুলো দিয়ে সংবাদ প্রচার করার কথা বলে। এর কিছুদিন পর থেকে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা আমাকে একের পর এক কল দিতে থাকেন। এতে আমি আরও আতঙ্কিত হতে থাকি। সবশেষে গত 24/8 তারিখে আমি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করি, সেটার কপি আছে আমার কাছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আমার সঙ্গে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি একজন নির্ভেজাল বয়স্ক মানুষ, আমার বয়স 70-এর উপরে। আমার সরকারি চাকরি এবং ব্যক্তিগত জীবনে কোনো খারাপ রেকর্ড নেই। আমি এসবের প্রতিকার চাই, তাই আজ আপনাদের দ্বারস্থ হয়েছি। আশা করি আপনাদের সহযোগিতা পাব। ধন্যবাদ সবাইকে। আপনি বললেন আপনি এটা শিওর যে আপনি 200 কোটি টাকা দিয়ে উপদেষ্টা হতে চাননি। আর একটা কথা, ঘটনার প্রায় 1 বছর পরে আপনি সংবাদ সম্মেলন করছেন, এতদিন কেন জানাইনি বা সংবাদ সম্মেলন বা আপনি এই আজকের এই সংবাদ সম্মেলনটা 1 বছর লাগবে না, প্রথমে জিডি করতে পারি নাই, ববের ভয় দেখা গেছে এসে। বললাম আমি 15 দিন পরে তারা মবের ভয় দেখায়। আর সংবাদ সম্মেলন করলাম এই কারণে যে যেহেতু বাংলাদেশের একটা প্রখ্যাত একটা টিভি চ্যানেল এই বিষয়ে একটা রিপোর্ট করেছে, যেখানে তারা সেই চেকগুলো দেখিয়েছে যে 200 কোটি টাকার উপরে আমি দিয়েছি। এটা কিন্তু আমার দেওয়া, কোনোটা আমাকে দিয়ে লেখাইছে 2-1টা, তারপরে তারাই লিখে নিয়েছে কিছু কিছু অঙ্কটা। আপনি ওই যে
গণমাধ্যমে আপনার রিপোর্টটি হয়েছিল, সেখানে আপনি বলেছিলেন যে সিকিউরিটি চেক দিয়েছে, কিন্তু আমরা কোনো সিকিউরিটি চেক লেখা এরকম কোনো চেক পাইনি। আন্দোলনের পর একটি প্রতারক চক্র আমাকে টার্গেট করে, যার শুরু হয় 2024 সালের অক্টোবর থেকে। সে সময় বাংলাদেশ সরকারের একটি বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে চুক্তিভিত্তিক এসেন্সিয়াল যাবতীয় কাগজপত্র, সার্টিফিকেট, অভিজ্ঞতার ডকুমেন্টস অনলাইন এবং সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের গ্রহণ শাখায় জমা দেই। এই দরখাস্ত জমা দেয় এবং এই দরখাস্তের কপি, রিসিভ কপি আমার কাছে আছে। আপনারা যদি দেখতে চান দেখতে পাবেন। পরবর্তীতে সেখানে আমার চাকরির সুযোগ মেলেনি, কিন্তু একটি প্রতারক চক্র ওই কাগজপত্রগুলো অসাধু উপায়ে সংগ্রহ করে আমাকে প্রতারণার ফাঁদে ফেলে, যার মাধ্যমে আমি কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ি, প্রাণনাশের হুমকি পাই এবং আমার সম্মানহানি হয়। 2025 সালের 10ই মার্চ বিকেলে আরিফুল ইসলাম, ইমদাদ, সিদ্দিকী মুক্তার, সবুজ, নাসির চৌধুরী, রায়হান কাউসার, আবুল কালাম সহ বেশ কয়েকজন আমার চেম্বারে আসেন। এ সময় তারা আমাকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার অনুরোধ করেন। তারা আমাকে বলেন, আপনি ইতিপূর্বে যেহেতু ওএসডি ছিলেন, তাই আপনাকে আমরা চাই ভালো কাজের সুযোগ নিয়ে দিতে। এছাড়া আপনি এসেনশিয়াল ড্রাগের যে পজিশনের জন্য আবেদন করেছেন, তার থেকেও ভালো পজিশনে আমরা বসিয়ে দিব। পরবর্তীতে আরিফুল ইসলামের মাধ্যমে জাদু মিয়া নামের একজন আসেন, যিনি নিজেকে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা পরিচয় দেন। জাদু মিয়া আমাকে বলেন, আপনাকে আমি সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা সহকারী বানিয়ে দিব, কিন্তু এখানে কিছু খরচের বিষয় আছে, আমাদের খরচাপাতি দিতে হবে। আমি তাদেরকে জানাই আমার কাছে কোনো ক্যাশ ক্যাপিটাল নাই। ওই সময় তারা আমাকে বলেন, ক্যাশ না থাকলে আমি যেন আমার ব্যাংকের চেকের স্বাক্ষর করে দিই, কিন্তু আমি জানাই আমার ব্যাংকেও টাকা নেই। তখন তারা অস্ত্র দেখিয়ে তাদের মধ্যে দুইজন আমার চেয়ারের পেছনে দাঁড়িয়ে বলেন, আপনি বিপদে পড়বেন, এখানে মব সৃষ্টি হবে, আপনার বাড়ি কিন্তু গোপালগঞ্জ, সমন্বয়কদের দিয়ে আপনাকে গণপিটুনি দেওয়া হবে। এসব কথা বলে জোরপূর্বক 12টি চেকের পাতা স্বাক্ষর করিয়ে নেয় জাদু মিয়া ও তার দল। এ সময় ভয়ে ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়ি আমি। ফলে চেকগুলোতে তারা তাদের মতো করে টাকার অঙ্ক বসিয়ে নেয়। চেকগুলোর স্বাক্ষরেও একটির সঙ্গে অন্যটির তেমন মিল নেই। এছাড়া কোনো কোনো চেকে টাকার পরিমাণ কথা এবং অঙ্কে মিল নেই। একটা ফেরত চেক পেয়েছি আমি জাদু মিয়ার কাছ থেকে, ওটা আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। এসব ঘটনার এক সপ্তাহ পর জাদু মিয়া ও তার দল আবারও আমার কাছে এসে মবের ভয় দেখায়, বলে আপনি এসব কথা কাউকে বলবেন না, বললে আপনি নিজেই বিপদে পড়বেন। আমি যেন পুলিশের কাছে না যাই, কারণ থানা পুলিশ সবই তাদের, তাই তাদের কথা না মানলে আমাকে সমন্বয়ক দিয়ে মবের মধ্যে ফেলে দিবে। শেষে তারা বলে, আমাদেরকে কিছু খরচের টাকা দিলে আপনার চেক ফেরত দিব। তখন তারা 15 লাখ টাকা দাবি করে। আমি এত টাকার ব্যবস্থা করতে পারবো না বললে তখন আমাকে প্রাণনাশের হুমকি দেয়। শেষে আমি আতঙ্কে আত্মীয় স্বজনদের থেকে ধার নিয়ে জাদু মিয়া এবং তার গ্রুপটিকে বিভিন্ন সময় 15 লাখ টাকার বেশি প্রদান করি। পরে জাদু মিয়া আমাকে একটি চেক ফেরত দেয়। এই 15 লাখ টাকা দেওয়ার পর একটা চেক ফেরত দেয়, সেই চেকটা আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন। পরবর্তীতে দেশের একটি বেসরকারি টেলিভিশন আমার এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। ওই টেলিভিশন সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম চেকগুলোতে তারা 200 কোটি টাকা বা তারও বেশি পরিমাণ লিখে নিয়েছে।
অতীতে জাদু মিয়া চেকগুলোকে সাংবাদিকদের দিবেন বলেও আমাকে হুমকি দিয়েছে, বিনিময়ে 50 লাখ টাকার দাবি করে। আমি টাকা দিতে রাজি না হলে চেকগুলো দিয়ে সংবাদ প্রচার করার কথা বলে। এর কিছুদিন পর থেকে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা আমাকে একের পর এক কল দিতে থাকেন। এতে আমি আরও আতঙ্কিত হতে থাকি। সবশেষে গত 24/8 তারিখে আমি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করি, সেটার কপি আছে আমার কাছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আমার সঙ্গে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি একজন নির্ভেজাল বয়স্ক মানুষ, আমার বয়স 70-এর উপরে। আমার সরকারি চাকরি এবং ব্যক্তিগত জীবনে কোনো খারাপ রেকর্ড নেই। আমি এসবের প্রতিকার চাই, তাই আজ আপনাদের দ্বারস্থ হয়েছি। আশা করি আপনাদের সহযোগিতা পাব। ধন্যবাদ সবাইকে। আপনি বললেন আপনি কি এটা শিওর যে আপনি 200 কোটি টাকা দিয়ে উপদেষ্টা হতে চাননি? আর একটা কথা, ঘটনার প্রায় 1 বছর পরে আপনি সংবাদ সম্মেলন করছেন, এতদিন কেন জানাইনি বা সংবাদ সম্মেলন বা আপনি এই আজকের এই সংবাদ সম্মেলনটা এই 1 বছর লাগলো কেন? না, প্রথমে জিডি করতে পারি নাই, ববের ভয় দেখা গেছে এসে। বললাম আমি 15 দিন পরে তারা জিডি মবের ভয় দেখায়। আর সংবাদ সম্মেলন করলাম এই কারণে যে যেহেতু বাংলাদেশের একটা প্রখ্যাত একটা টিভি চ্যানেল এই বিষয়ে একটা রিপোর্ট করেছে, যেখানে তারা সেই চেকগুলো দেখিয়েছে যে 200 কোটি টাকার উপরে আমি দিয়েছি। এটা কিন্তু আমার দেওয়া, কোনোটা আমাকে দিয়ে লেখাইছে 2-1টা, তারপরে তারাই লিখে নিয়েছে কিছু কিছু অঙ্কটা। আপনি ওই যে গণমাধ্যমে আপনার রিপোর্টটি হয়েছিল সেখানে আপনি বলেছিলেন যে সিকিউরিটি চেক দিয়েছেন, কিন্তু আমরা কোনো সিকিউরিটি চেক লেখা এরকম কোনো চেক পাইনি। না, ওই যে আমি বললাম যে আমি এত ভীত এবং সন্তুষ্ট ছিলাম যে আমি ঠিকমতো সিগনেচার করতে পারি নাই। তারপরে এখানে যে চেকটি আছে আমাকে ফেরত দিয়েছে জাদু মিয়া, এই চেকের পেছনেও সিকিউরিটি লেখা নাই, লিখতে হয়তো আমি ভুলে গেছিলাম, বা এতই ভীত এবং আমি সন্তুষ্ট ছিলাম যে এর পেছনে সিকিউরিটি লিখতে আমি ভুলে গেছি। এই যে চেকটা, এবং কথায় লেখা আছে, এখানে ওয়ার্ডে লেখা আছে 10 crore টাকা অনলি, আর ফিগারে লেখা আছে 50 কোটি টাকা। তো কোথায় 10 কোটি টাকা, কোথায় 50 কোটি? এইগুলো সব হয় তারা নিজেরা লিখে নিয়েছে গড়বড় করে, অথবা আমি এতই ভীত সন্তুষ্ট এবং কাঁপতেছিলাম যে তখন আমার মাথা ঠিক ছিল না, কি লিখছি না লিখছি, নিয়ে তারা চলে গেছে। তো আমি আসলে হার বানাবে সেটা ওনরা জানতেন, আমি তো জানতাম না। আমাকে সেরকম কথা বলে নাই নির্দিষ্ট। এই জাদু মিয়া আপনার লিখিত বক্তব্য অনুযায়ী জাদু মিয়া যখন এসেই আপনাকে বলে যে আপনাকে একজন উপদেষ্টা সহকারী বানিয়েছে, বিষয়টি আসলে এতটা সংক্ষিপ্ত না। বিষয়টি বলতেন, এবং আপনি কি ওই উপদেষ্টার সহকারী হতে চেয়েছিলেন কিনা? না, আমি উপদেষ্টা হতে চাইনি। আমি আসলে আমি উপদেষ্টা না, আপনার এখানে লেখা উপদেষ্টার সহকারী। সহকারী, হ্যাঁ, উপদেষ্টা সহকারী, প্রধান উপদেষ্টা সহকারী।